এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন। পাশ করবে শতভাগ, অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। করোনা ভ্যাকসিনের জন্য 600 কোটি টাকা সরকারি বরাদ্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া নেওয়া হবে না, মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত। বাংলাদেশের চিঠির 15 দিন পর সাড়া দিল সৌদি সরকার। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং করোনা আক্রান্ত ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপে সমালোচনার ঝড়। সহানুভূতির বদলে হারাচ্ছেন জনসমর্থন। বিতর্কে নামছেন মাইক পেন্স, কমলা হ্যারিস। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। এবার হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও করোনা মহামারীতে মার্চেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও আটকে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর থেকে পরীক্ষা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সব জট খুললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরে এসেছে সরকার। এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল মূল্যায়ন কিভাবে হবে সেটি ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কারিগরি কমিটি। যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ দল। শিক্ষামন্ত্রী জানান, কমিটিকে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রতিবেদন দিতে হবে, আর ফলাফল প্রকাশ ডিসেম্বরে। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে, দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পদ্ধতিতে মূল্যায়নে বিদেশে উচ্চশিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করাই জটিলতার সুযোগ নেই। আশা করি উনিটা দেখবেন যাতে আমাদেরকে কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাশ করেছি। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? কেউ প্রেডিক্টেড গ্রেড করেছে, কেউ আগের পাবলিক এক্সামিনেশনের ফলাফল দেখে করেছে। কাজেই আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। সমন্বিত পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরুর আশা করলেও মন্ত্রী বলেন, এখনই সব বলা সমীচীন হবে না, সব নির্ভর করছে পরিস্থিতির ওপর। চলতি শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় 14 লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে 11 লাখই নিয়মিত পরীক্ষার্থী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়নের ফলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করেছেন কোনো শিক্ষাবিদ। তবে অনেকে মনে করেন, করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়ারও পরামর্শ তাদের। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেওয়ার সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন বলে মনে করেন কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না, সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। রেজাল্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিভাবে হবে সেই সম্পর্কে আমরা এখনো সিদ্ধান্ত দেইনি। এটি যেমন একটি সমস্যা। এসএসসি এইচএসসি পাবলিক পরীক্ষা, কিন্তু জেএসসি কোনো পাবলিক পরীক্ষা নয়। তাই এই মূল্যায়নটি যথার্থ
হবে বলে আমি মনে করি না। একটি রেজাল্টের ভিত্তিতে মানুষের জীবনের বা তার মেধার সবকিছু মূল্যায়ন হয়, সেটা মনে করার কোনো কারণ নেই। তবে কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন দেশে উতরে গেলেও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এইচএসসির মূল্যায়নের নতুন পদ্ধতি সমস্যায় ফেলতে পারে শিক্ষার্থীদের। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে, কারণ স্পেসিফিক সাবজেক্টে 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল, এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে ফলাফল তৈরির কথা বলা হলেও এই পদ্ধতির বিরূপ প্রভাব থেকে উত্তরণে এখনই করণীয় ঠিক করতে সরকারকে পরামর্শ শিক্ষাবিদদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালের লিসবনে সেন্ট জর্জ ক্যাসেলের সৌন্দর্যে বিমোহিত পর্যটকরা। মহামারীর মধ্যেও অনেকেই ছুটে যাচ্ছেন সেখানে। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। করোনার ভ্যাকসিন কেনার জন্য 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যাদের কেনার সামর্থ্য নেই তাদেরও ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের চেষ্টা চলছে। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশ কিনবে না বলেও জানান তিনি। 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারী করোনায় আক্রান্ত পুরো পৃথিবী। 10 লাখের বেশি মানুষ এরই মধ্যে মারা গেছেন, আর বাংলাদেশেও প্রাণ হারানোর সংখ্যা প্রায় 5,500। কোভিড-19কে পরাস্ত করতে এখন পর্যন্ত বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে 46টি এবং প্রি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 91টি ভ্যাকসিনের। রাশিয়ার স্পুটনিক ও চীনের সিনোভ্যাক এরই মধ্যে নিজ দেশে প্রয়োগও শুরু করেছে এসব ভ্যাকসিনের। এত সব ভ্যাকসিনের বাজারে কোনটি নেবে বাংলাদেশ, বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা করেছেন নীতি নির্ধারকরা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভায় ভ্যাকসিন প্রাপ্তি, আমদানি এবং প্রয়োগ ইস্যুতে বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, শুধু রাশিয়ার স্পুটনিক নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন নেওয়া হবে না দেশে। আমাদের হেলথ মিনিস্ট্রি রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে, এবং আমাদের একটা বেস লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইসের সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। ভ্যাকসিন কেনার আর্থিক সক্ষমতা নেই যাদের, তাদের কথাও ভাবছে সরকার, জানান সচিব। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে একটু লেস প্রাইসে, আর কি এখনো প্রাইস ফিক্স করা হয়নি, লেস প্রাইসে আমরা ভ্যাকসিন পাবো। ভ্যাকসিন ক্রয়ের জন্য 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি। ভ্যাকসিনের প্রাইস, তারপর কোথায় কিভাবে সাপ্লাই দিতে হবে, কিভাবে প্রিজার্ভ করতে হবে, এগুলি সব দেখে সাধারণ যারা মানুষ কিনতে পারবে না তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট। এছাড়া এখন থেকে 7ই মার্চ ঐতিহাসিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের পাশাপাশি আয়োডিনযুক্ত লবণ আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। পরবর্তী ধাপে প্রেক্ষিত পরিকল্পনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি ভার্চুয়াল কনফারেন্সে তিনি কথা বলেন। শেখ হাসিনা জানান, জলবায়ুর ক্ষতি ঠেকাতে না পারলে বহু মানুষ পৃথিবীতে উদ্বাস্তু হবে, যার ভার পৃথিবী সইতে পারবে না। এছাড়া জলবায়ুর ক্ষতি কমাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর অন্তত $100 বিলিয়ন বরাদ্দের আহ্বান জানান তিনি। If the current trend of sea level rise is continuing, most of the islands and coastal countries will go underwater, making millions of people climate refugees. The world does not have the capacity to shelter these refugees. 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social and environmental. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1520 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,73,151 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,032 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,26,808 জনের।
24 ঘন্টায় নতুন করে 1520 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,73,151 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 5,440 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। মোট সুস্থ হয়েছেন 2,86,631 জন। বাংলাদেশের শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ভিসা নিয়ে প্রবাসীদের উদ্বেগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ খবর দিলেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে আটকে পড়া শ্রমিকরা এতদিন উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী শ্রমিক। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে আজও টিকিট বিক্রি হয়েছে। বুধবার ভোর থেকেই রাজধানীর কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেন সৌদি প্রবাসীরা। হ্যাঁ, আমরা সুখবর পেয়েছি। 30 অক্টোবর পর্যন্ত ওরা বর্ধিত করেছে। ব্যবহার শেষে বড় ছোট বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে রাজধানীর বিভিন্ন খালে। এ অবস্থায় ময়লা ফেলে ডোবা নালার প্রবাহ বন্ধ করলে জরিমানার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। পরিবেশবিদরা বলছেন, চ্যানেলগুলোর প্রবাহ স্বাভাবিক করা না গেলে ভবিষ্যতে বড় মাশুল গুনতে হতে পারে। কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, খাল থেকে মিলছে জাজিম, সোফা, টেলিভিশনের খোলস, ভাঙা ফ্রিজ, সুটকেস, বালিশ আর অসংখ্য ডাবের খোসা। বুধবার রাজধানীর মিরপুরে গোদাখালী খাল পরিষ্কার কার্যক্রমে নেমে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। তুলে আনা হয় বাড়ির অব্যবহারযোগ্য জিনিসপত্রের স্তূপ। ড্রেনের পানি যাওয়ার কথা নদীতে, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী। অথচ তাদেরই ফেলা ময়লা জমে এখন ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় প্রতিটি চ্যানেল। খাল নিয়ে ব্যবসা হচ্ছে, মাঠ বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির মেয়র জানান, খাল ডোবানালা অপরিষ্কার থাকলে 20 অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংস্থা সরকারের যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে, আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যেতে আমার বাধ্য হব। ওয়াসার খাল আমি পরিষ্কার করছি কেন? এটা তো আমার এখতিয়ার না। এই ময়লাগুলো উদ্ধার করেছি। অ্যারাউন্ড 510 জন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি। পরিবেশবিদরা বলছেন, মানুষ নিজেরাই নিজেদের ভোগান্তির কারণ। এখনই ডোবা নালাগুলো সচল না করা গেলে সামনে ভয়াবহ সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কোনো সংস্থাই জনগণের কাছে জবাবদিহিতাহীন কোনো কার্যক্রমে থাকতে পারে না, এবং আমরা বছরকে বছর প্রকল্প দেখেছি, জনগণের কাছে জবাবদিহিতাহীন কার্যক্রম দেখেছি, এবং আবারও খালকে ভাগাড়ে পরিণত হতে দেখেছি। জনগণের ক্ষেত্রেও একটা বড় দায়িত্ব রয়েছে, খালগুলোর মালিক না বরং অভিভাবক হওয়া দরকার। চলতি মাসের মধ্যে বিভিন্ন সংস্থার মালিকানাধীনে থাকা 16টি খাল ও লেক পরিষ্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাইলেই আর যখন তখন সেবা সংস্থাগুলোকে সড়ক খোঁড়ার অনুমতি দেবে না ঢাকার 2 সিটি কর্পোরেশন। 2 মেয়র বলছেন, এবার আর কাজের আগে নয়, বরং অনুমতি নিতে হবে প্রকল্প হাতে নেওয়ার আগে। এর ব্যতিক্রম হলে পরিণাম ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। রাজপথের সুরত হাল করলে চিত্রটা ঠিক এমন। বিদ্যুৎ, পানি, গ্যাস, সুয়ারেজ কিংবা ইন্টারনেট সেবা সবারই কর্মযোগ্য এই মাটির তলে। তাই সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণে খানাখন্দ হতেই পারে, তবে সেখানে যদি সমন্বয় না থাকে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসী তা হারে হারে টের পাচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রতি বছর সেবা সংস্থাগুলোর খানাখন্দের আবেদন জমা পড়ে হাজার হাজার। এর বিপরীতে বছর জুড়েই চলে খোঁড়াখুড়ি। বারবার আওয়াজ তুলেও সমন্বয়ে বাধা যাচ্ছে না সেবা সংস্থাগুলোকে। এক্ষেত্রে অসহায় খোদ নগর কর্তৃপক্ষ। ফলাফল নিত্য দুর্ভোগ। একসাথে সব মিলিতভাবে কাজটা করলে যে আমার কাজ আমি 5 দিনের মধ্যে শেষ করব, তোমার কাজও তুমি 5 দিনের মধ্যে শেষ করো, এভাবে করে দিলে কিন্তু কাজটা খুব দ্রুত কাজটা হয়। কর্তৃপক্ষ যদি দ্রুততম সময়ের ভিতরে যদি এই সংস্কারটা সম্পন্ন করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব।
তবে যখন তখন চাইলেই কেন অনুমতি দিতে হবে এমন প্রশ্নের জবাবে নগর কর্তারা বলছেন এবার আর শেষ বেলায় অনুমতি নয়, প্রকল্প অনুমোদনের আগেই চাইতে হবে অনুমতি। যেদিন কাজ শুরু করবে তার আগের দিন যদি বলে, মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার, আমরা তাদেরকে কোনো ধরনের অ্যাপ্রুভাল কিন্তু দেব না। তারা প্রথম থেকে কিন্তু আমাদের সাথে একসাথে আমাদের ডিপার্টমেন্টের সাথে কিন্তু কাজগুলো করতে হবে। আমি আশাবাদী যে অচিরেই আমরা সমন্বয়হীনতা মুক্ত হতে পারবো। আর টালবাহানা নয়, দুই মেয়রের হুঁশিয়ারি, কঠোর হচ্ছেন তারা। সমন্বয়হীনতা মুক্ত হতে যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, আমরা এরই মাঝে সেই কঠোর পদক্ষেপ নিয়ে আরম্ভ করেছি। এই যে সবাই যার যার মতন কাজ করছে, তারা কিন্তু মেসেজ কিন্তু সবাই পাচ্ছে, আমাদের সাথে তারা কোঅর্ডিনেশন করবে এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু তারা কাজগুলো করবে। এছাড়া নির্ধারিত সময়ে কাজ শেষ না করার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন দুই নগরকর্তা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশে রাস্তায় বিস্ফোরণে আহত হয়েছেন 9 জন। বুধবার বিকেলে হঠাৎ করে মাঠের পশ্চিম গেট সংলগ্ন রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওয়াসার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এই দুর্ঘটনা বলে জানিয়েছে তিতাস। দেখে মনে হবে ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিচ ঢালা পথের ভগ্নাংশ, সরে গেছে ওয়াসার পিটের ঢাকনা। বুধবার বিকেল 4:30টায় হঠাৎই পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠের পাশের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন পথচারী ও চায়ের দোকানি সহ মোট 9 জন। তিতাস বলছে গ্যাস লাইনের কোনো লিকেজ নয়, ওয়াসার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে ঘটেছে বিস্ফোরণ। কম্পনের মতো মনে হয় যে কি একটা কেঁপে উঠলো, পরে দৌড় দিয়ে এসে দেখি যে এখানে এই অবস্থা খুব বিপুল আকারে, একটা এক্সপ্লোর হয়ে গেছিল, ওই গ্যাসটাই বাস্ট করছে। বিকট আওয়াজ হয়, তখন আমরা অফিস থেকে বের হওয়ার পরে আমাদের ওই যে অফিসের সামনে যে মেন হোলটা আছে, ওটার ভিতর থেকে একটা বোতল বের হলো, অনেক আওয়াজ। না, আগুন লাগে নাই, এটা বাস্ট হয়েছে। তিতাসের যে লাইনটা, ওই লাইনে আমাদের কোনো লিকেজ নাই এবং আদার্স আমরা কোনো গন্ধও পাচ্ছি না। তারপরেও আমরা যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, আমরা উপস্থিত আসছি, আমরা দেখবো আমাদের লাইনটা। আর এখানে আমরা যতদূর সম্ভব এটা বায়োগ্যাস থেকে ঘটনাটা ঘটছে। আর ওয়াসা বলছে ঢাকনায় গ্যাস নির্গমনের জন্য ছিদ্র রাখা হলেও পরবর্তীতে সড়কের কাজ করার কারণে বন্ধ হয়ে যায় সে পথ, আর ভেতরের গ্যাস জমে ঘটে এ ঘটনা। প্রতিটা পিঠেরই ছিদ্র আছে যাতে গ্যাসটা জমা হয়ে থাকতে না পারে। আসলে ওই ডালায় যখন দিছে তখন আর ছিদ্র এটা চিন্তা ভাবনা করে নাই, ওই ছিদ্র সহিয়ে এটারে ডালায় দেওয়া হয়েছে। আহত 6 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকি 3 জনের অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বংশাল থানা পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সব সময় সরগরম থাকে মানিকগঞ্জের সবচেয়ে বড় দেশি মাছের আড়ত তরাঘাট। কালীগঙ্গা, ধলেশ্বরী, ইসামতি সহ আশপাশের নদ নদীর মাছ স্বল্প দামে কেনাবেচা করেন জেলে, পাইকার ও আড়তদাররা। ইসুফ আলী পাঠান তথ্য, ছবিনের রিপোর্ট। ভোর থেকে দেশীয় মুক্ত জলাশয়ের কই, শিং, শোল, বোয়াল, রুই, কাতলা, চিংড়ি, বাইম সহ কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী নদীর সুস্বাদু দেশীয় মাছের সরবরাহে জমজমার তরা মাছের পাইকারি আড়ত। এছাড়াও মানিকগঞ্জের পদ্মার ইলিশ সহ চট্টগ্রাম ও বরিশালের ইলিশ, পাঙ্গাসের সরবরাহ ভালো। তবে মুক্ত জলাশয়ের টাটকা মাছের সরবরাহের কারণে এ আড়তের কদর রাজধানী ঢাকার পাইকার ও ব্যবসায়ীদের কাছে বেশি। দাম কম ও টাটকা মাছ পেয়ে স্থানীয় ক্রেতা সহ দূর দূরান্তের পাইকাররা খুশি। দেশেও মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ, এবং মোটামুটি অন্য জায়গার তুলনায় এখানে মাছের দাম একটু কম। মুক্ত জলাশয়ের নদীর মাছ, সাগরের মাছ, ইলিশ মাছ, কাস্টমারও খুব ভালো, তাই তো এই তরাঘাটে মাছ কিনতে আসছে। জেলার সবচেয়ে বড় পাইকারি মৎস্য আড়ত হলেও বছরের পর বছর কোনো উন্নয়নের ছোঁয়া নেই এই আড়তে। তাই সরকারের কাছে এর অবকাঠামো উন্নয়নের দাবি মৎস্য আড়তের নেতার। বৃষ্টি বাদল হয় এবং পানি পাস করার কোনো জায়গা নেই। সরকারের কাছে একটা দাবি, আমাদের আড়তের উন্নয়নের ব্যাপারে তারা সরকার যেন আমাদের নজর রাখে। কয়েক হাজার জেলে ও শতাধিক আড়তদারের মাধ্যমে নদী, মুক্ত জলাশয়, চট্টগ্রাম ও বরিশাল থেকে আনা মাছ বেচা কেনা হয় জেলার সদর উপজেলার এ বাজারে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মার্কিন নির্বাচনের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েই চলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে সহানুভূতির বদলে উল্টো জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানিয়েছেন লস্কর আল মামুন।
যে করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের 2 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই ভাইরাস নিয়ে ট্রাম্পের একের পর এক বিতর্কিত আচরণে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রেসিডেন্টের আচরণে যখন হতবাক পুরো বিশ্ব, তখন বারবারই প্রশ্ন উঠছে, আবারও কি এমন একজন প্রেসিডেন্টই চায় যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বাস্থ্যবিধি নিয়ম কানুন লঙ্ঘন করে যাচ্ছে, এতে আমাদের আমেরিকান জনগণকে নিরুৎসাহিত করবে নিয়ম কানুন মেনে চলার জন্য। এই ধরনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। সম্প্রতি জনপ্রিয় ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে করোনা হতে পারে নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার অন্যতম কারণ এমন ধারণা প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসসের করা এক জনমত জরিপেও ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিনীদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে সমর্থন কিছুটা বেড়েছে বলে ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে মঙ্গলবার এক টুইট বার্তায় নির্বাচনের আগে দ্বিতীয় প্রণোদনা ও বেকার ভাতা প্রদান বিষয়ক সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নির্বাচনে জিতলে বড় অঙ্কের ভাতা পাশ করা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প একজন করোনা রোগী হিসেবে যে আচরণ করেছেন তাতে পুরো বিশ্ববাসী হতাশ। তবে বিশ্লেষকরা বলছেন এই করোনা ভাইরাসই প্রেসিডেন্ট ট্রাম্পের আগামী নির্বাচনের ভাগ্য বদলে দিতে পারে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নির্বাচন ঘিরে মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে লস অ্যাঞ্জেলেস থেকে আমার সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্টটি। এখন কিন্তু যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বৈষম্য, করোনা মহামারী এবং করোনা মহামারী নিয়ে যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, সেই সব নানান বিষয় আসলে এখন কিন্তু যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু এইসব বিষয় আরও গুরুত্ব পাচ্ছে আলোচনায়, ভোটারদের আলোচনায়। ভোটাররা আশা করেছিলেন যে একটি প্রণোদনা প্যাকেজ, স্টিমুলাস প্যাকেজ পেয়েছেন, কিন্তু আরও একটি প্রণোদনা প্যাকেজ পাওয়ার একটি আশা করেছিলেন। ধারণা করা হয়েছিল যে এই মাসের শুরুতেই সেটি পাওয়া সম্ভব হবে, কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকানদের লড়াইয়ের কারণে, নানান কারণেই কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এখন নির্বাচনের আগে আর প্রণোদনা প্যাকেজ আর যুক্তরাষ্ট্রের বাসিন্দারা আর পাচ্ছেন না। ধারণা করা হচ্ছিল, বলা হচ্ছিল যে ট্রাম্প এই প্রণোদনা প্যাকেজটি দিয়ে ভোটারদের কাছাকাছি যাবেন, আরও ভোটারদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করবেন এবং ভোটাররা এই প্রণোদনা প্যাকেজ পেয়ে রিপাবলিকান প্রার্থীকে আরও বেশি করে ভোট দেবে। কিন্তু এই বিলটি আটকে দিয়েছে কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। আমরা দেখছিলাম যে স্পিকার ন্যান্সি পেলোসি তিনি বললেন যে প্রণোদনা প্যাকেজের মধ্যে ট্রাম্প চান নিজের স্বাক্ষর দিতে, কিন্তু সেটি সহ আরও অনেক ট্রাম্পের উদ্দেশ্য যেটি ডেমোক্রেটরা মানতে পারেননি। এই জন্য পুরো বিষয়টি কিন্তু এখন ঘোলাটে হয়ে গেছে এবং এই আলোচনা এবং এই প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে নির্বাচনকে সামনে রেখে প্রণোদনা প্যাকেজ নিয়ে ট্রাম্পের যে একটি আশা ছিল সেটি পূরণ হচ্ছে না বলেই মনে হচ্ছে। আমরা প্যাকেজটিতে দেখছিলাম, লস্কর আল মামুনের রিপোর্টটিতে দেখছিলাম যে জরিপ নিয়ে বিষয়, জরিপের নানান রকম দিক দিয়ে কিন্তু জরিপে কিন্তু জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু জরিপে এগিয়ে থাকার পরেও গত 2016 সালের হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেই নির্বাচনেই আমরা দেখেছি যে মার্কিন নির্বাচনে সবসময় বলা হয় যে জরিপ খুব সঠিকভাবেই কার্যকারিতা পায়। জরিপে যা উল্লেখ থাকে সেই ফলটি হয়, কিন্তু আমরা 2016 সালে কিন্তু সেটি দেখিনি। তো এই জরিপ নিয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ আছে। জরিপে ট্রাম্প পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তিনি যে পরাজিত হবেন এটি কিন্তু বলা যায় না। এমন একটি অবস্থায় ট্রাম্প যখন হোয়াইট হাউসে করোনায় অসুস্থ হয়ে আছেন এবং নির্বাচনী প্রচারণা যখন তার সামাজিক যোগাযোগ মাধ্যমেই, শুধু টুইট এবং ফেসবুকের মাধ্যমেই যখন তিনি পরিচালিত করছেন, বাইরে বেরোতে পারছেন না, তখন কিন্তু আজকে যে আর কিছুক্ষণ পর ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে ইউটার সল্ট লেক সিটিতে, ইউনিভার্সিটি অফ ইউটা এই বিতর্কটির আয়োজন করেছে। আমি সেখানে কিন্তু অবস্থান করছি এবং সেই বিতর্কটি কিন্তু নানান কারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও 2টি প্রেসিডেন্সিয়াল যে বৈঠক হবে, সেই প্রেসিডেন্সিয়াল বৈঠকে ট্রাম্প কি অংশগ্রহণ করতে পারবেন কি না সেটি যখন অনিশ্চয়তায়, তখন কিন্তু আজকের এই একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটটি কিন্তু খুবই কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সল্ট লেক সিটিতে ইউনিভার্সিটি অফ ইউটায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতিমধ্যে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স এবং কমলা হ্যারিস তারা এই শহরে এসে পৌঁছেছেন এবং আমাকে কোভিড পরীক্ষা দিতে হয়েছে। আমি যেমন ওহাইওতে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে কোভিড পরীক্ষা দিয়েছিলাম, আবারও কিন্তু 7 দিন পরেই আবারও আমাকে কোভিড পরীক্ষা দিতে হয়েছে। আমি কিছুক্ষণ পরেই কিন্তু ওই স্বাস্থ্যকেন্দ্রে যাব এবং আমার হাতে একটি সবুজ রঙের একটি ব্যান্ড পরিয়ে দেওয়া হবে। সেই ব্যান্ড পরানো হলে তারপরেই কিন্তু আমরা এই বিতর্কের স্থলে যেতে পারবো। এবং বলা হচ্ছে যে মাত্র 3 জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন পদপ্রার্থী এবং যিনি সঞ্চালনা করবেন অনুষ্ঠান, সেই 3 জন শুধু মাস্ক ছাড়া থাকবেন। আর বাকি সবাইকে সার্বক্ষণিক বাধ্যতামূলক কিন্তু মাস্ক পরেও থাকতে হবে এবং কোভিড পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, সবাই যদি নেগেটিভ হয়, তাহলেই বিতর্কের স্থলে তারা প্রবেশ করবেন। এই সব কিছু মিলিয়ে এখন একেবারে সর্বশেষ অবস্থায় আমরা আছি। পুরো সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে একমাত্র এবং প্রথম ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট। হাসানুজ্জামান সাকি, ইউনিভার্সিটি অফ ইউটা, সল্ট লেক সিটি, ইউটা। নির্বাচন ঘিরে মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে হাওরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইতনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক। বিচ্ছিন্ন 3টি উপজেলাকে যুক্ত করে নির্মিত এই রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসী বলছেন এই সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরের নতুন দিগন্তের উন্মোচন হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবিতে রিপোর্ট। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার সকালে হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময়ের অবহেলিত ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এ সড়কটি। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচ ঢালা প্রশস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 1 কিলোমিটার রাস্তা ছিল না সাইকেল চালানোর মতো। আমাদের কল্পনাও এটা হবে না যে রাস্তা হবে। আগে কামাই করতাম 300-400 টাকা, এখন কামাই করে 500-600 টাকা। এই সড়ককে ঘিরে সমৃদ্ধ হবে হাওরের অর্থনীতি, বাড়বে মানুষের জীবন মান, এমনটা মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অর্থনীতি মুক্তির জন্য এটি স্বপ্নের রাস্তা হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে আমার ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ সবাই একটা বিশাল সুবিধা পেয়েছে। এই রাস্তাটা নির্মিত হওয়ার ফলে আমরা 3টা উপজেলার মানুষ নির্বিঘ্নে সারা বছর আমরা এটা দিয়ে যাতায়াত করতে। এই সড়ককে ঘিরে হাওরে ভারতের কেরালা মডেলে পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। উন্নয়নের সঙ্গে নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর এবং উন্নয়ন এবং নিরাপত্তা নিয়ে আমরা যেভাবে দেশ এগিয়ে চলছে এবং এই এগিয়ে যাওয়ার যাতে কোনো রকমের হাই অঞ্চলে ব্যত্যয় না ঘটে সেটাকে লক্ষ্য করে কিন্তু আমাদের এই আয়োজন। গত অর্থ বছরে 874 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ অলওয়েদার সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জাতীয় দলে গিয়ে আর ঘষা মাজা নয়, ক্রিকেটারদের ব্যাটিং বোলিংয়ের টেকনিকগুলো নিখুঁত করাই হবে হাই পারফরমেন্স ইউনিটের মূল লক্ষ্য। বুধবার বিসিবির এইচপি দলের অনুশীলন ক্যাম্পের শুরুর দিনে এমনটাই জানিয়েছেন নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। জাতীয় বা বয়সভিত্তিক দলের মতো পাইপলাইনের ক্রিকেটারদের জন্য দ্রুতই নির্বাচক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান। টাইগাররা যখন সরগরম রাখবেন মূল মাঠ, তখন একাডেমি মাঠে দ্বিতীয় সারির সৈন্যরা সানিয়ে নেবেন নিজেদের। এটাই তো স্বাভাবিক। করোনা মহামারীর কারণে সেই চিরচেনা ছবিটা 7 মাস ধরে হাতড়ে ফিরছিল ক্রিকেট বোর্ড। অবশেষে রং পেল বাঘেদের চারণভূমি। ঘরে ফিরেই ক্রিকেটারদের একসঙ্গে বসিয়ে লক্ষ্যটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বোর্ড। তামিম মুশফিকদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে নিখুঁত করতে হবে নিজেদের। ন্যাশনাল টিমে গিয়ে যেন কারেকশন না করতে হয়, ওইখানে গিয়ে যেন তারা সার্ভিসটা দিতে পারে এবং যার যা টেকনিক্যাল সমস্যা আছে, যার যা প্রবলেমস আছে, সেগুলি যেন এই হাই পারফরমেন্স স্কোয়াডে যতদিন তারা করবে, কাজ করবে, প্রোগ্রাম করবে, তাদের বেস্ট ইউজটা যেন তারা এখান থেকে করে নেয়। আকর থেকে হিরক চিনতে যেমন দরকার জহুরির, তেমনি জাতীয় দলের পাইপলাইনের জন্য একজন নির্বাচকের প্রয়োজনটা ভালোভাবেই অনুভব করেন দুর্জয়। এইচপির জন্য কিন্তু আলাদা সিলেক্টর নাই এখনো, তো প্রয়োজনীয়তা মাঝে মাঝে অনুভব করি আমি
এবং এটা নিয়ে আলাপ আলোচনাও হয়, বোর্ডে হচ্ছে। এইচপির আলাদা সিলেক্টর থাকলেও ন্যাশনাল টিমের সিলেক্টরদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। হয়তো ন্যাশনাল টিমের সিলেক্টরদের ভিতরে কাউকে হয়তো এইচপির জন্য অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হতে পারে। অনূর্ধ্ব 19-এর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আছেন এবারের ইউনিটে, তাই ঢাকায় ফিরেই বাড়তি দায়িত্ব নিতে হবে টবি র্যাডফোর্ড, চাম্পাকা রামানায়কেদের। ক্রিকেটারদের ফিটনেস নিয়েও দারুণ সন্তুষ্ট এইচপি চেয়ারম্যান। 25 জনের ভিতরে 2-3 জনের একটু সমস্যা হতেই পারে, বাট ওভারঅল তারা ফিটনেস টেস্টে খুবই ভালো করেছে। তাদের স্কিন ফোল্ড যদি দেখি সেটাও খুবই ভালো লেভেলে তারা দেখেছে। তার মানে তাদের সিনসিয়ারিটিটা আছে, তারা সিরিয়াস আছে যে তাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য। 25 সদস্যকে নিয়ে শুরু হওয়া এই ক্যাম্প চলবে 26 নভেম্বর পর্যন্ত। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। কাস্তেলো সাও জর্জ বা সেন্ট জর্জ ক্যাসেল। পর্তুগাল ভ্রমণ করবেন কিন্তু লিসবনের ঐতিহাসিক এই দুর্গতে আসবেন না, এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। তবে করোনা মহামারীতে এবছর পর্যটক সংকটে ক্যাসেলটিও। তবুও দৃষ্টিনন্দন ও প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ভ্রমণে আসা অল্প সংখ্যক পর্যটকরাও বিমোহিত এর রূপে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। টিকিট কেটে ভেতরে ঢুকতেই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ময়ূরেরা। কামান দাগার পাশাপাশি দুর্গের প্রাকৃতিক এই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে নিমেষেই। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে সুউচ্চ পাহাড়ের চূড়ায় সাধু জর্জের নামে নির্মিত দুর্গ কাস্তেলো সাও জর্জ। 8ম শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক এই দুর্গটি লিসবনের ইতিহাসের একটি বড় জায়গা জুড়ে রয়েছে। ক্ষমতার পালাবদলে ফিনিশ, গ্রিক, রোমানদের পর দুর্গটি পর্তুগিজদের দখলে আসে 1147 খ্রিস্টাব্দে, যা পরবর্তীতে শত্রুদের হাত থেকে লিসবন রক্ষায় বড় ভূমিকা রাখে। দুর্গের অভ্যন্তরীণ সৌন্দর্য উপভোগের পাশাপাশি চূড়া থেকে লিসবনের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল, সব মিলিয়ে দারুণ সময় কাটলো। প্রথমবারের মতো এখানে এসেছি, সব ঘুরে দেখলাম, আবারও এখানে আসবো। এছাড়াও রয়েছে জাদুঘর, প্রদর্শনী সহ দৃষ্টিনন্দন নানা আয়োজন। 1755 সালে ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংস্কার করে ব্যবহার উপযোগী করতে বেশ বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। পর্তুগালের প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন এই ক্যাসেলটি। স্বাভাবিক সময়ে বছরের সব সময়ই পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এবছর করোনা মহামারীর কারণে একেবারে পর্যটক শূন্য এই ক্যাসেলটি। তবে সামনের দিনগুলোতে আবার পর্যটকদের পদচারণায় মুখর হবে এই ক্যাসেল, এমনটাই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন। পাশ করবে শতভাগ, অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। এবং করোনা আক্রান্ত ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপে সমালোচনার ঝড়। সহানুভূতির বদলে হারাচ্ছেন জনসমর্থন, বিতর্কে নামছেন মাইক পেন্স, কমলা হ্যারিস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।